আগের দিন আমরা দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক শক্তি প্রবাহ আলোচনা করেছিলাম ইউনিট 10-এর বাস্তুতন্ত্র চ্যাপ্টারটি থেকে। এবং আজ জীবসমূহ ও পপুলেশন এই অধ্যায় থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে কি বয়স পিরামিড, এটা আজকে আমরা আলোচনা করব। তাহলে আলোচনা করব আজকে বয়স পিরামিড। এই বয়স পিরামিড পড়ার আগে এই চ্যাপ্টারেরই আমরা কয়েকটি জিনিস, যেগুলো আমরা অনেক ছোট থেকেই পড়ে আসছি, তো সেগুলো সম্পর্কে একটু জেনে নেব। যেমন জন্মহার, মৃত্যুহার, ভাইটাল সূচক এবং হচ্ছে কি লিঙ্গ অনুপাত। এবার এখানে জন্মহার বলতে কি, যে কোনো একটা পপুলেশনে নির্দিষ্ট সময়ে নতুন যে সদস্য জন্ম নেয় তার হারকেই কি বলে? জন্মহার। অর্থাৎ জন্মহার সমান জন্মহার বা ন্যাটালিটি সমান যদি এন হয়, এন সমান হয়ে যাবে ND/T। এখানে এই যে ছোট হাতের এন আর ডি রয়েছে, এটা কাকে বোঝাচ্ছে? নতুন সদস্যকে। আর টি হচ্ছে সময়কে। এখানে মৃত্যুহার, তাহলে এম বললে কি বলবো? MD/T। তাহলে এখানে এই ছোট হাতের এম আর ডি, এটা বলতে কি বোঝাচ্ছি? যে কত সংখ্যক সদস্যের মৃত্যু হয়েছে, আর নিচে হচ্ছে সময়। আর ভাইটাল সূচক বললে জন্মহার আর মৃত্যুহার এর অনুপাতকে। তো জন্মহার বাই মৃত্যুহার ইন্টু 100, এটাকে আমরা কি বলবো? ভাইটাল সূচক। এবং যদি লিঙ্গ অনুপাত বলি, তাহলে সেটা কি? যে কোনো একটা পপুলেশনে প্রতি 1000 জন পুরুষে মোট মহিলার সংখ্যাকে কি বলা হবে? লিঙ্গ অনুপাত। অর্থাৎ এখানে মহিলা বাই পুরুষ ইন্টু কি হবে? 1000। তাহলে এটা দিয়ে কি বোঝানো হবে? লিঙ্গ অনুপাতকে। তাহলে বয়স পিরামিড, এটার কেন প্রয়োজন হয়? যে কোনো একটা পপুলেশনের বয়স পিরামিড যদি আমরা পর্যবেক্ষণ করি, তো সেখানে বিভিন্ন মহিলা বা পুরুষ সদস্যের সংখ্যার একটা ধারণা আমরা পাই। এবার বয়স পিরামিড বলতে যে আসলে বয়স পিরামিড কেন পড়ব? তাহলে বয়স পিরামিড কি? একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলতে পারি, যে কোনো একটা পপুলেশনে যে বিভিন্ন বয়সের সদস্যদের ক্রমান্বয়ে সজ্জিত করলে যে চিত্র পাওয়া যায়, তাকে কি বলবো? তাকে বলবো বয়স পিরামিড। তাহলে বয়স পিরামিড কি? যে বিভিন্ন বয়সের যে সদস্য কোনো একটা পপুলেশনে, এটা কোনো পপুলেশনে লিখিনি, যে বিভিন্ন বয়সের, এই যে বিভিন্ন বয়সের সদস্যদের ক্রমান্বয়ে কি করলে? সজ্জিত করলে যে চিত্রটা পাওয়া যাবে, তো তাকে বলা হবে বয়স পিরামিড। তো এইবার এই যে বিভিন্ন বয়সের সদস্য, এই যে দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের সদস্য, তাহলে এটাকে না আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করব, ওই বিভিন্ন বয়সের সদস্যদের কোনো একটা পপুলেশনের। এবার এই 3টে ক্যাটাগরি কি? কিছু সদস্য আছে যারা প্রজননে সক্ষম, অর্থাৎ যারা সেই পপুলেশনে নতুন সদস্যের জন্ম দিতে পারে, তো তাদেরকে কি বলবো? সেই স্তরটাকে কি বলবো? প্রজননিক স্তর। তাহলে একটা প্রজননিক স্তর পাবো। ঠিক তার আগের যে স্তরটা, যারা এখনো প্রজননিক স্তরে পৌঁছায়নি, তারা পরবর্তীকালে পৌঁছাবে,
তো তাদেরকে কি বলে দেবো? প্রাক প্রাক প্রজননিক স্তর। আর কি আরেকটা স্তর পাবো যেটা প্রজননিক স্তর পেরিয়ে গেছে, এখন আর তারা প্রজননে সক্ষম নয়, তাহলে তাদের কি বলবো? পরবর্তী প্রজননিক। পরবর্তী প্রজননিক। তাহলে তিনটে স্তর পাচ্ছি। প্রাক প্রজননিক বলতে এই 1 বছর থেকে প্রায় 16 বছর বয়স পর্যন্ত যে সময়টা, সেটাকে বলছি প্রাক প্রজননিক। 16 থেকে 60 বছর বয়স পর্যন্ত কি বলছি? প্রজননিক। এবং 60 এর ঊর্ধ্বে এই বয়সটাকে কি বলছি? পরবর্তী প্রজননিক। তাহলে এই তিনটে স্তরকে যদি সাজানো হয় ক্রমান্বয়ে, তাহলে যে চিত্র পাবো সেটা হচ্ছে বয়স পিরামিড। এইবার এই বয়স পিরামিডে আসলে দুটো অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। যার এই এক্স অক্ষ দিয়ে আমরা কাকে বোঝাবো? বোঝাবো জীবের সংখ্যাকে। তাহলে জীবের সংখ্যাকে বোঝাবো এক্স অক্ষ দিয়ে। আর যে ওয়াই অক্ষ আছে, তাহলে এটা কি? এটা দিয়ে আমরা কাকে বোঝাবো? এটা দিয়ে বোঝাবো বয়সকে। তাহলে এখানে বয়স বলতে আমরা আসলে তিনটে স্তরে ভাগ করে নিয়েছি, সেই অনুযায়ী রাখবো। তাহলে বয়সকে বোঝাবো। এইবার এই যে বিভিন্ন বয়সের সদস্য, এখানে যদি একটা এজ গ্রুপ থাকে, একটা স্তর থাকে, তারপর এখানে আরেকটা স্তর, আরেকটা স্তর, এইভাবে যদি থাকে, তো তার আমরা এর মাঝামাঝি একটা লাইন টানবো, যার এই ডান দিকটা এটা মহিলা সদস্যদের বোঝাবো, আর যে বাম দিকটা পুরুষ সদস্যদের বোঝাবো। তাহলে বয়স পিরামিডটা ঠিক এইভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করব। এইবার এই যে বয়স পিরামিড, এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। তাহলে প্রধান তিনটে ভাগে আমরা এই বয়স পিরামিডকে ভাগ করতে পারি। এবার একটা কি? একটা হচ্ছে ত্রিভুজ আকৃতির পিরামিড, একটি ঘন্টা আকৃতির পিরামিড, এবং একটি কলস আকৃতির পিরামিড। তাহলে একটা ত্রিভুজ আকৃতি বা প্রশস্ত ভূমি, একটা ঘন্টা আকৃতি, আর একটা কলস আকৃতি। এই ঘন্টা আকৃতির আমরা গম্বুজ আকৃতিও বলতে পারি। তাহলে এই তিনটে আমরা পিরামিড পাবো। এবার প্রথমে যদি আমরা ত্রিভুজ আকৃতি বয়স পিরামিড আলোচনা করি, তাহলে সেখানে কি দেখব? যে আমরা এখানে লিখি ত্রিভুজ আকৃতির, বা এটা কি বলতে পারি, প্রশস্ত ভূমি, বা এটাকে বলতে পারি বর্ধনশীল বয়স পিরামিড। তাহলে ত্রিভুজ আকৃতির বা প্রশস্ত ভূমি বা বর্ধনশীল বয়স পিরামিড। আর বয়স পিরামিড মানেই জানি আমরা তিনটে এজ গ্রুপকে রাখবো। তাহলে এখানে যে ছবিটা এঁকেছি, এখানেই এক কাজ করি, এই যে বয়সটা লিখেছি ওয়াই অক্ষ বরাবর, তার এই অঞ্চলটাকে আমরা কি বলে দিই? যে এটা হচ্ছে প্রাক প্রজননিক। তারপর এই যেটা পাচ্ছি, এটাকে কি বলবো? এটা হচ্ছে প্রজননিক। এবং তারপর এখানে যেটা পাচ্ছি, এটাকে কি বলবো? পরবর্তী প্রজননিক। তাহলে কি দেখতে পাচ্ছি? যেখানে এক্স অক্ষ বরাবর জীবের সংখ্যাকে বোঝানো হয়েছে, যেখানে ডান দিকে আছে ফিমেল এবং বাম দিকে আছে মেল। আর ওয়াই অক্ষ বরাবর এখানে তিনটে গ্রুপকে দেখানো হয়েছে। একদম বেসটা প্রাক প্রজননিক, তারপর মাঝের অংশটা প্রজননিক, এবং একদম শীর্ষটা কি?
পরবর্তী প্রজননিক। আর আমরা দেখতে পাচ্ছি বেসটা বড় ছিল আর ক্রমান্বয়ে ছোট হতে হতে গেছে, ঠিক এরকম দেখতে হচ্ছে। তো এটাকে বলছি কি, ত্রিভুজ আকৃতির বয়স পিরামিড। তাহলে এই যে বয়স পিরামিড, এই বয়স পিরামিডের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন একদম আমরা দেখতে পাচ্ছি সেটা যদিও। তাহলে 1 নম্বর কি বলতে পারি, যেখানে দেখতে পাচ্ছি যে ভূমিটা এক্ষেত্রে কি হবে, ভূমিটা হবে প্রশস্ত। তাহলে এখানে ভূমিটা সব থেকে বড়। তাহলে তার দ্বারা কি বোঝাচ্ছে, যে এই পপুলেশনে যেসব প্রাক প্রজননিক জীব আছে, সদস্য আছে, তাদের সংখ্যা অনেক বেশি, অর্থাৎ এখানে বার্থ রেটটা অনেক বেশি। তাহলে ভূমি প্রশস্ত, এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে বার্থ রেট বেশি, বার্থ রেট কিন্তু বেশি। বেশ, তাহলে 2 নম্বর কি দেখতে পাচ্ছি আমরা, যে মধ্যভাগ তুলনামূলক কম প্রশস্ত। তাহলে এটা কাকে নির্দেশ করছে, কম প্রশস্ত এটা নির্দেশ করছে যে প্রজননিক স্তরের জীবের সংখ্যা কম। প্রজননিক স্তরে জীবের সংখ্যা কম কার তুলনায়, প্রাক প্রজননিক স্তরের তুলনায়। এবার 3 নম্বর কি দেখতে পাচ্ছি, এখানে যে শীর্ষ রয়েছে, তাহলে শীর্ষটার ক্ষেত্রে কি, শীর্ষটার ক্ষেত্রে সরু বা সংকীর্ণ। এটা কাকে প্রমাণ করে, যে এখানে বয়স্ক যে সদস্য পরবর্তী প্রজননিক তার সংখ্যা খুব কম। বা এটা 4 নম্বরে আলাদা করে লিখেই দিতে পারি, যে এই পিরামিডের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর জন্মহার যেরকম বেশি, এর মৃত্যু হারও বেশি। এর জন্মহারও বেশি আর মৃত্যু হারও, জন্মহার বেশি সেই কারণে এর ভূমিটা কি, এই কারণে ভূমিটা হয়ে যাচ্ছে প্রশস্ত। এর মৃত্যুহার বেশি, এই কারণে শীর্ষ হয়ে যাচ্ছে সংকীর্ণ। তাহলে এইগুলোকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে যে ত্রিভুজাকৃতির বা প্রশস্ত ভূমি বা বর্ধনশীল পিরামিডের বৈশিষ্ট্য। এইবার আমরা যদি দেখি যে এরপর কি, ঘন্টা আকৃতির। এবার পরবর্তী কি দেখব, যে ঘন্টা আকৃতির বা কি বলতে পারি, গম্বুজ আকৃতির। গম্বুজ আকৃতির বয়স পিরামিড। তাহলে এখানেও তাই হবে, যে জীবের সংখ্যাকে বোঝাবো এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর এই বিভিন্ন বয়সের যে স্তরের জীবগুলো তাদের সংখ্যা বোঝাবো। এবার এখানে একটু আলাদা হবে, সেটা কি, যে বাম দিকে পুরুষ ডান দিকে মহিলা সেটাও সেম, শুধুমাত্র এই যে প্রাক প্রজননিক স্তর আর এর পরে থাকবে প্রজননিক স্তর, এর সংখ্যা প্রায় সেম হবে। আর যেটা পরবর্তী প্রজননিক তার সংখ্যা কম হবে। এখানে দেখেই বুঝতে পারছি যে এই এতটা বোঝাচ্ছে কাকে, প্রাক প্রজননিক, এটা বোঝাচ্ছে প্রজননিক, আর এইটা বোঝাচ্ছে পরবর্তী প্রজননিক। তাহলে এখানে এই ডান দিকটা কাকে বোঝাবে, মহিলা, আর বাম দিকটা বোঝাবে পুরুষ। তো এইবার এখানে এই পিরামিডের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, তাহলে কি হয়ে যাবে, ভূমি ও মধ্যভাগ, এখানে ভূমি ও মধ্যভাগ একই। তার কারণ কি, যে প্রজননিক স্তরের জীব সংখ্যা এবং প্রাক প্রজননিক স্তরের জীব সংখ্যা দুটোই প্রায় সেম। কারণ কি, কারণ এদের জন্মহারটা নিয়ন্ত্রিত, প্রচুর সংখ্যায় কিন্তু জন্ম হয় না, নিয়ন্ত্রিতভাবে। মানে যে সংখ্যক সদস্য আছে তাদের একটা ফ্যামিলি প্ল্যানিং আছে, তারা নির্দিষ্ট সংখ্যায় কিন্তু তারা সংখ্যা বৃদ্ধি করে। বেশ, তাহলে এবার ওই জন্য ভূমি আর মধ্যভাগটা একই।
কিন্তু এর শীর্ষ যদি দেখি তাহলে এর শীর্ষ হচ্ছে কিন্তু সংকীর্ণ, তাহলে এর শীর্ষটা সংকীর্ণ। এখানে আমরা বলতে পারি যে এখানে জন্মহার কিন্তু নিয়ন্ত্রিত। এই যে ঘণ্টা আকৃতির বা গম্বুজ আকৃতির বয়স পিরামিড, এখানে জন্মহারটা নিয়ন্ত্রিত। বেশ, এইবার এই ধরনের পপুলেশন, এই ধরনের বয়স পিরামিড যে পপুলেশনে দেখা যায় সেটা কোথায়? উন্নত কোনো দেশ, যে তার কিন্তু এই যে বয়স পিরামিডটা সেটা কিরকম হবে? সেটা ঘণ্টা আকৃতির হবে। যেমন আমরা কি বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে এদের কিন্তু বয়স পিরামিডটা এরকম টাইপের হবে, ঘণ্টা আকৃতি বা গম্বুজ আকৃতির। এবং যেসব দেশে জনসংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে, তো তাদের ক্ষেত্রে কি বলা হবে? তো তাদের এই আগেরটা যেটা পড়েছিলাম কি, ত্রিভুজ আকৃতি। এবং আরেকটি বয়স পিরামিড আমরা পড়ব, যেটা হচ্ছে কি কলস আকৃতির বয়স পিরামিড। কলস আকৃতির বয়স পিরামিড। তাহলে এখানে কি দেখব? তাহলে এখানে যে মধ্যভাগটা হবে, অর্থাৎ যে প্রজননিক স্তরটা রয়েছে সেটাই বেশি হবে। এইদিকে প্রাক প্রজননিকের সংখ্যাও কম হবে, আবার এদিকে পরবর্তী প্রজননিকেরও সংখ্যা কম হবে। তাহলে এবার এখানে তাহলে প্রথম কি লিখব? ভূমি, আর কি মধ্যভাগ, আর শীর্ষ। তাহলে ভূমিটা কি? ভূমিটা সংকীর্ণ। শীর্ষটা কিরকম? শীর্ষটাও সংকীর্ণ। আর মধ্যভাগ কি? মধ্যভাগ প্রশস্ত। তাহলে এর দ্বারা কি বোঝাচ্ছে? যে এখানে জন্মহার কিন্তু খুবই কম, জন্মহার খুবই কম। তাহলে জন্মহার খুব কম হওয়ার কারণে তো সেখানে কিন্তু ক্রমাগত সেখানকার জনসংখ্যা কমেই যাচ্ছে। তো এই ক্ষেত্রে কোথায় দেখতে পাবো? যে কোনো জনজাতি, যেমন ভারতের ক্ষেত্রে যদি বলি মিজোরামের যে মিজো উপজাতি যেটা রয়েছে, তো তাদের সংখ্যা কিন্তু ক্রমাগত হ্রাস পাচ্ছে। অর্থাৎ যে সংখ্যায় তারা ছিল ধীরে ধীরে কিন্তু তার থেকে সংখ্যা আরো কমে যাচ্ছে। তাহলে সেটাকে কি বলবো? যে কলস আকৃতির বয়স পিরামিড। তাহলে এখান থেকে কোথায় ঠিক কাকে রাখা হচ্ছে সেটা দেখব। হ্যাঁ, এইবার এই যে ভূমিটা সংকীর্ণ, মধ্যভাগ প্রশস্ত, শীর্ষটা সংকীর্ণ, এটা বলছি, তো সেখানে কিন্তু যখন লিখবো, আমরা ভাষায় লিখবো, সেখানে কিন্তু উল্লেখ করে দেব যে ভূমিটা কাকে নির্দেশ করছে? প্রাক প্রজননিক স্তরকে। আর এই ধরনের বয়স পিরামিডে কি দেখা যাবে? যে প্রাক প্রজননিক যে স্তর, তার সংখ্যা তুলনামূলক অনেক কম, তো তার কারণে ভূমিটা কিরকম হচ্ছে? সংকীর্ণ। তাহলে এগুলো এইভাবে আমরা ব্যাখ্যা করে দেব। এবার যদি দেখি যে এই বয়স পিরামিড করে এটাকে এই গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে কি সুবিধা হয়, তাহলে এখানে সুবিধা বলতে যে কোনো একটা পপুলেশনে বা যে কোনো দেশে ক্ষেত্রে কি দেখা যাবে? যে সেখানকার জনসংখ্যার হ্রাস বৃদ্ধি কিন্তু বোঝা যাবে। আমরা এখানে যদি সুবিধা বলি, তাহলে বয়স পিরামিডের সুবিধাটা কি বা গুরুত্বটা কি? তাহলে কোনো একটা পপুলেশনে জনসংখ্যার হ্রাস বৃদ্ধি দেখে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ যদি দেখা যায় যে ভূমিটা খুবই প্রশস্ত, তাহলে সেক্ষেত্রে সেখানে বার্থ রেটটাকে কমাতে হবে। আর যদি দেখা যায় ওই কলস আকৃতির মতো হচ্ছে, তো সেক্ষেত্রে কি প্রমোট করতে হবে? যে বেশি সংখ্যায় সন্তান নেওয়ারকে প্রমোট করতে হবে, যাতে জনসংখ্যা বাড়ানো যায়। 2 নম্বর কি? ভবিষ্যৎ পরিকল্পনা। এবার কিসের
এটাকেও আমরা ভবিষ্যৎ পরিকল্পনাই বলতে পারতাম, যে জনসংখ্যার হ্রাস বৃদ্ধি থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণ। এখানে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে কার কথা বলছি, যে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, এইসব বিষয়ে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এইসব বিষয়ে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে সহজে। যে স্বাস্থ্য সম্পর্কে বা শিক্ষা বা কর্মসংস্থান নিয়ে কোনো প্রকল্প, তার ঠিকঠাক অ্যাপ্লিকেশন যদি বলি, তো সেটা ভবিষ্যৎ পরিকল্পনা করা যাবে কার দেখে, তার বয়স পিরামিড দেখে, তার সংখ্যা বোঝা যাবে এবং সংখ্যা দেখে এগুলোকে কিন্তু পরিকল্পনা করা যাবে। আর কি বলতে পারি, আর এই বয়স পিরামিড দেখে জন্মহার, মৃত্যুহার, তাহলে এর কিন্তু একটা ধারণা পাওয়া যাবে। তাহলে কোনো একটা পপুলেশনের জন্মহার বা মৃত্যুহার সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে বয়স পিরামিডের সুবিধা। এবার যদি এর কিছু অসুবিধা দেখি, এর অসুবিধা কি? প্রধান অসুবিধা হচ্ছে যে এটা দিয়ে কিন্তু আমরা কোনো একটা পপুলেশনের টোটাল সদস্যের শুধু জন্মহার বা জন্ম আর মৃত্যু এই সংক্রান্ত তথ্য কিন্তু আমরা বয়স পিরামিডে পাবো। কিন্তু কোনো একটা পপুলেশনের জনসংখ্যাটা শুধুমাত্র এই দুটো বিষয়ের উপর নির্ভর করে না। এখানে কিন্তু অভিবাসন ও প্রবাসন এই বিষয়টিও কিন্তু সম্পর্কযুক্ত কার সাথে, কোনো একটা পপুলেশনের সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে। তাহলে সেখানে আমরা বয়স পিরামিড দ্বারা জন্ম আর মৃত্যুকে বোঝাবো, কিন্তু সেখানে অভিবাসন প্রবাসনটা কিন্তু এখানে ইনক্লুডেড নয়। তাহলে এটা একটা অসুবিধা। আর এটা কি, যে কোনো একটা বড় পপুলেশনের ক্ষেত্রে প্রযোজ্য, বড় পপুলেশন, কোনো একটা গ্রামের ক্ষেত্রে আমরা এই বয়স পিরামিড কিন্তু নির্ণয় করতে পারবো না সহজে। তাহলে একটা বড় পপুলেশনের ক্ষেত্রে বয়স পিরামিডটা প্রযোজ্য হয়। আর 1 নম্বর কি বলেছিলাম, যে জন্ম মৃত্যু এই সংক্রান্ত তথ্য থাকে, কিন্তু অভিবাসন বা প্রবাসন সংক্রান্ত কোনো তথ্য এখানে নেই, তাই কিন্তু এটার একটা অসুবিধা। তাহলে এই চ্যাপ্টার থেকে এখানে তো আমরা এগুলো দেখেই নেব, মানে এই টপিকটা বিশেষ করে, যে জন্মহার কাকে বলে এবং এর সূত্রটা কি, বা মৃত্যুহারের ক্ষেত্রেও তাই, ভাইটাল সূচক কাকে বলে এবং লিঙ্গ অনুপাত কি। এর সাথে সাথে বয়স পিরামিড কাকে বলে, বিভিন্ন ধরনের বয়স পিরামিড, তাদের সংজ্ঞা আর তাদের বৈশিষ্ট্য, এবং বয়স পিরামিডের সুবিধাগুলো কি কি, গুরুত্ব কি, এবং বয়স পিরামিডের অসুবিধাগুলো কি কি। তাহলে এগুলোই ছিল এই টপিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখে লিখে রেডি করে নেবে। এরপর যদি আর কারোর কোনো টপিক এরকম আলোচনা করার থাকে, যে এটা আলোচনা করলে ভালো হতো, তো সেটা অবশ্যই কিন্তু জানাতে পারো, যে এরপরে কোন টপিকটা আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে, তো আজকের মতো ক্লাস এখানেই শেষ।